জুলাই সনদ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা। এই সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনাও বটে। বহু বৈঠক, বহু রাজনৈতিক আলোচনা, দিন দরবার, বহু মতামতের পথ পেরিয়ে গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদে স্বাক্ষর করলো। তবে সব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেনি। কি আছে এই সনদে? কি পরিবর্তনের অঙ্গীকার আছে দেশের রাজনীতি ও সরকার কাঠামোতে? এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকের প্রেক্ষাপটে। জুলাই সনদের শুরুতেই এর পটভূমি তুলে ধরা হয়েছে, অর্থাৎ কোন বাস্তবতায় এমন একটি সনদের প্রয়োজন পড়ল সেটারও ব্যাখ্যা আছে। এই পটভূমি তুলে ধরতে গিয়ে বলা হয়েছে প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে নিপীড়িত জনগণের দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 1947 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় এবং পূর্ব বাংলা তার অন্তর্ভুক্ত হয়। তারপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈরশাসন, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের প্রতিবাদের ধারাবাহিকতাতেই এসেছে 1952 ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 স্বায়ত্তশাসন আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান। এসবের ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার সংগ্রামের বাস্তব প্রতিফলন ঘটে। পটভূমিতে উঠে এসেছে 1971 সালের 25 মার্চ হানাদার বাহিনী কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরোচিত গণহত্যার কথা। বলা হয়েছে 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। এই জুলাই সনদে বলা হয়েছে মহান স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংঘটিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি। 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করা হয়। নানামুখী রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় 1978 সালে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে 1979 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রাও দীর্ঘস্থায়ী হয়নি। 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠা তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই ধারাবাহিকতায় 2007 সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যা 1/11 সরকার নামে পরিচিত। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হয়ে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে থাকে। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়ন, নির্যাতন, মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করে। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হয় এক নির্মম হত্যাকাণ্ড। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে বিভিন্ন ব্যক্তি, পরিবার ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয়। 2014, 2018 ও 2024 সালে পরপর 3টি বিতর্কিত ও প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস এবং বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে। এই পটভূমিকায় রাজনৈতিক দলগুলোর তথা জনগণের দীর্ঘ 16 বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং 2018 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং অবশেষে 2024 সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবী তথা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল এবং সকল স্তরের জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা স্ব অবস্থানে থেকে রেমিটেন্স বন্ধ করা সহ অব্যাহতভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। সফল এই অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের তাৎপর্যপূর্ণ ভূমিকা স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করে। এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিশু ও নারী সহ সহস্রাধিক নিরস্ত্র নাগরিক নিহত এবং 20,000-এর বেশি মানুষ গুরুতর আহত হয়।
তাদের আত্মাহুতি, ত্যাগ এবং জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পরাজিত হয়ে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই সনদের পটভূমি তুলে ধরতে গিয়ে এরপর বলা হয়েছে, জনগণের মননে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল আকাঙ্ক্ষার স্পষ্ট প্রকাশ ঘটে। বিশেষত সংবিধানের মৌলিক সংস্কার, ধসে পড়া নির্বাচনী ব্যবস্থা, আইনি ও বিচার ব্যবস্থা, প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা এবং দুর্নীতি দমন ও জবাবদিহির ব্যবস্থায় সর্বত্র ব্যাপক সংস্কারের জোরালো আওয়াজ ওঠে। এই প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের সরকার প্রথম দফায় বিষয়ভিত্তিক 6টি পৃথক সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশনগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। 6টি সংস্কার কমিশন তো হলো, কিন্তু এসব কমিশন যেসব সংস্কার প্রস্তাব দেবে তা বাস্তবায়নের জন্য তো জাতীয় ঐকমত্য দরকার। বিশেষ করে রাজনৈতিক দলগুলো কমিশনগুলোর সংস্কার প্রস্তাবে একমত না হলে তা বাস্তবায়ন হবে কিভাবে? এই জটিলতা সমাধানের জন্যই 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত হলো জাতীয় ঐকমত্য কমিশন। এই জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হলো আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করা। প্রাথমিকভাবে এই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছিল কাজ করা শুরুর পর থেকে 6 মাস পর্যন্ত। পরবর্তীতে 2 দফায় এর মেয়াদ বৃদ্ধি করা হয়। গঠিত কমিশনগুলো সংস্কারের জন্য যে সমস্ত সুপারিশ করেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ সম্পর্কে মতামতের জন্য 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়। এখানে 2টি বিষয় উল্লেখ করতে হবে। একটি হলো পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছিল সেগুলো প্রশাসনিক সিদ্ধান্তেই বাস্তবায়নযোগ্য হওয়ায় তা রাজনৈতিক দলগুলোর জন্য তৈরি স্প্রেডশিটে রাখা হয়নি। অন্যটি হলো কিছু সুপারিশ ছিল যেগুলো আশু বা দ্রুত বাস্তবায়নযোগ্য, তাই সেগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়। এরপর শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে ম্যারাথন বৈঠক। প্রথম দফায় হয় 44টি বৈঠক, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় 23টি বৈঠক। এসব বৈঠক নিয়মিত খবরের শিরোনাম হয়েছে, আলোচনা ও তর্ক বিতর্ক হয়েছে। সেসবের ভিত্তিতে 30টি রাজনৈতিক দল ও জোটের মতামত জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি কোনো বিষয়ে ভিন্ন মত থাকলে সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর এলো 17 অক্টোবর 2025। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হলো ঐতিহাসিক জুলাই সনদ। মোট 84টি বিষয়ে সংস্কার করার অঙ্গীকার করেছে এই জুলাই সনদে স্বাক্ষর করার রাজনৈতিক দলগুলো। প্রাথমিকভাবে মোট 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করেছেন। তার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেছেন। এতক্ষণ আমরা জুলাই সনদের পটভূমি ও এর স্বাক্ষর পর্যন্ত ঘটনা প্রবাহ জানলাম। আমরা জেনেছি রাষ্ট্র কাঠামোর মোট 84টি বিষয়ে সংস্কারের অঙ্গীকার করেছেন স্বাক্ষর করা রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই 84টি সংস্কার সুপারিশের মধ্যে সহজেই বোধগম্য এমন কিছু সুপারিশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই ভাষা নিয়ে কথা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। বাংলাদেশের নাগরিকদের পরিচয়। বিদ্যমান সংবিধানে বলা আছে, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। এই বিধানটি পরিবর্তিত হয়ে যা হবে তা হলো, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। অর্থাৎ জাতি হিসেবে এক পরিচয় আর নাগরিক হিসেবে আরেক পরিচয় আর থাকবে না। সংবিধান সংশোধন প্রসঙ্গ। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের
সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। তবে কিছু কিছু অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। জরুরি অবস্থা ঘোষণা হবে কিভাবে? বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 141 ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতার, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। এবার জেনে নেওয়া যাক জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারবেন বা কোন প্রক্রিয়ায় ঘোষিত হবে। জুলাই সনদে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। আর জরুরি অবস্থায় নাগরিকের জীবনের অধিকার এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না। মূলনীতিগুলো কি? সংবিধানের রাষ্ট্র পরিচালনায় মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতার সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে। মৌলিক অধিকারের তালিকা সম্প্রসারিত হবে। বলুন তো, নাগরিক হিসেবে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি? জুলাই সনদে বলা হয়েছে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চ কক্ষের সদস্যদের গোপন ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানে বর্ণিত যোগ্যতা সমূহ থাকতে হবে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ কিছু সুপারিশও করা হয়েছে। এমনকি রাষ্ট্রপতিকে কোন কোন ঘটনার প্রেক্ষিতে অভিশংসন করা যাবে সেগুলো উল্লেখ করা হয়েছে জুলাই সনদে। রাষ্ট্রপতি তো নিজের ক্ষমতা বলে অনেক অপরাধীকে ক্ষমা প্রদান করতে পারেন। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এ সম্পর্কে আমরা জানিও। জুলাই সনদে এই বিষয়টিও উঠে এসেছে। তবে যে বিষয়টি সংযুক্ত করা হয়েছে তা হলো রাষ্ট্রপতির ক্ষমার জন্য কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী পদের মেয়াদ কতদিন? জুলাই সনদে বলা হয়েছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। একজন প্রধানমন্ত্রী কি একাধিক পদে থাকতে পারবেন? সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে জেনে নেই কি বলা আছে এই জুলাই সনদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধন করে কিছু বিধান সংযুক্ত করার সুপারিশ এসেছে। মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 90 দিন সরকারে কে থাকবে? তত্ত্বাবধায়ক সরকার। এ ব্যাপারে জুলাই সনদে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 58 খ সংশোধন পূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আরও বেশ কিছু বিধিবিধান ও সংস্কারের কথা উল্লেখ আছে জুলাই সনদে। এই ব্যাপারে বিস্তারিত বললে সহজে বোঝার ব্যাপারটি জটিল হয়ে যায়। শুরু থেকেই আপনারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা শুনছেন। এখন এই ব্যাপারটা সম্পর্কে ধারণা নিতে চাই আমরা। জুলাই সনদে বলা হয়েছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে যা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সমন্বয়ে গঠিত হবে। এই নিম্নকক্ষ হলো জাতীয় সংসদ আর উচ্চকক্ষ হলো সিনেট। এখন প্রশ্ন হলো নিম্নকক্ষ যদি জাতীয় সংসদ হয় তাহলে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? জুলাই সনদে বলা হয়েছে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ
উচ্চকক্ষের এই 100 জন সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে। উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ হতে 5 বছর। তবে কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এই উচ্চকক্ষের সদস্যদের দায়িত্ব বা ক্ষমতা সম্পর্কে আরো বিস্তারিত বলা আছে জুলাই সনদে। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গ। বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে জুলাই সনদে বলা হয়েছে, সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। এবার আসা যাক গণহত্যা ও ভোট জালিয়াতি প্রসঙ্গে। জুলাই সনদে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানকালে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ হওয়া প্রসঙ্গ। জুলাই সনদে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এবার বলি পুলিশ সংস্কার সম্পর্কে কি নির্দেশনা আছে জুলাই সনদে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের উদ্দেশ্য সম্পর্কেও ধারণা দেয়া হয়েছে জুলাই সনদে। এবার আসি কালো টাকা সাদা করা প্রসঙ্গে। জুলাই সনদে বলা হয়েছে, বিদ্যমান সংবিধানের 20(2) সাথে সামঞ্জস্য রেখে বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের যে কোনো রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে। এই ভিডিও শুরুতেই বলেছি, মোট 84টি সংস্কার অঙ্গীকারের মধ্যে অল্প কিছু তুলে ধরব আপনাদের সামনে। এই জুলাই সনদ তৈরির প্রক্রিয়ার সময় প্রত্যেকটি প্রস্তাবে সব রাজনৈতিক দল যে একমত হয়েছে তা নয়। কোনো প্রস্তাবে হয়তো কোনো রাজনৈতিক দল একমত হয়নি। এক্ষেত্রে একটি টার্ম ব্যবহার করা হয়েছে, সেটা হলো নোট অফ ডিসেন্ট, অর্থাৎ ভিন্ন মতেরও নোট রাখা হয়েছে। সেই নোটে এটাও বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে বাংলাদেশকে ইতিবাচকভাবে প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে যেতে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার সেটাই হলো জুলাই সনদ। তবে ভিন্ন মত আছে কয়েকটি রাজনৈতিক দলের, যেমন এনসিপি যে যুক্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেনি সেটা হলো, যদি জুলাই সনদ কোনো আইনি ভিত্তি না হয় এর মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় তবে এটি একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে একটি প্রহসন হবে। এবার দেখার বিষয় জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করলো সেটা তারা রাখে কিনা।